মুক্তিযুদ্ধে বীর শহীদদের শ্রদ্ধা জানিয়ে নতুন সরকারের প্রথম কর্মদিবস শুরু। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং ভারত থেকে ফিরেছে পাচারের শিকার ২৮ শিশু কিশোর। এটি নিউজ দেখছেন। সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন দেশের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মারিয়া শিমু। শুনছিলেন নার্সিস ইন্ডেক্স গ্রুপের সৌজন্যে প্রধান শিরোনামগুলো। বিস্তারিত জানাবো। মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে যাত্রা শুরু করল প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার। রাষ্ট্র পরিচালনার প্রথম দিন সকাল ১১টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার অন্য সদস্যরা। স্মৃতিসৌধে শহীদদের স্মৃতিতে প্রথমে প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানান। এরপর তিনি সহ মন্ত্রিসভার সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন। প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর এবং স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। পরে দুপুর ১২টায় রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন প্রধানমন্ত্রী। আজ দুপুরে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নতুন মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক। এছাড়া বিকেলে প্রধানমন্ত্রী সকল মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন। এর মধ্য দিয়ে নতুন সরকারের আনুষ্ঠানিক কার্যক্রম পূর্ণ মাত্রায় শুরু হতে যাচ্ছে। দায়িত্ব গ্রহণের প্রথম কর্মদিবসেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে তার ভাষণ। জাতির উদ্দেশ্যে এটি হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম ভাষণ। ভাষণে দেশের বর্তমান পরিস্থিতি, সরকারের অগ্রাধিকার এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরতে পারেন তিনি। নতুন প্রধানমন্ত্রীর এই ভাষণ ঘিরে রাজনৈতিক অঙ্গন সহ সাধারণ মানুষের মাঝেও সৃষ্টি হয়েছে ব্যাপক আগ্রহ। রাষ্ট্রীয় টেলিভিশনের পাশাপাশি অন্যান্য গণমাধ্যমেও ভাষণটি সরাসরি সম্প্রচার করা হবে। দর্শক, যেমনটা বলছিলাম, নতুন সরকারের প্রথম কার্যদিবসে ব্যস্ত সচিবালয়। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শুরু হয়েছে মন্ত্রিসভার প্রথম বৈঠকও। সচিবালয় থেকে বিষয় আমাদের আরও জানাবেন, যুক্ত হচ্ছেন সহকর্মী একে আজাদ। আজাদ, আমরা শুনছিলাম কিছুক্ষণ আগে আপনার কাছ থেকে যে কিছুক্ষণের মধ্যে শুরু হবে, বৈঠক শুরু হয়ে গেছে। কি ধরনের নির্দেশনা আসতে পারে বা কেমন হচ্ছে বৈঠক জানাবেন আমাদের। বেলা ২:৩০ থেকেই মূলত অন্তত ৪৩টি মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রী যারা রয়েছেন এই ক্যাবিনেট মিটিংয়ে অংশগ্রহণ করবার জন্য নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ের ভবন নম্বর ১ এর দ্বিতীয় তলায় হচ্ছে ক্যাবিনেট মিটিংটি হয়ে থাকে সাধারণত, এবং সেই জায়গায় তারা যুক্ত হয়েছেন বা নবীন প্রবীণ অভিজ্ঞ রাজনীতিবিদদের সমন্বয়ে যে সরকারি দল বিএনপির একটি পূর্ব পরিকল্পনা ছিল যে এইভাবে তারা একটি মন্ত্রী পরিষদ গঠন করবেন, এবং সেই চমক অনুযায়ী তারা তাদের যে মন্ত্রিসভা গঠন করেছেন তারই আজকে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বলা যায় যে আধা ঘন্টা পরে ৩টা থেকে ৪টা পর্যন্ত, এখন প্রায় ১ ঘন্টার মতো হয়ে গেছে বা হয়তো শেষের দিকে বলা যায়, এখনো পর্যন্ত কোনো মন্ত্রী প্রতিমন্ত্রীকে আমরা সেই বৈঠক থেকে বেরিয়ে আসতে দেখিনি। তো বলা যায় যে সেই বৈঠকটি মোটামুটি ম্যারাথনই বলা যায় যে এটি অনুষ্ঠিত হওয়ার পরেই আপনাকে আরেকটি বিষয় বলতে চাই যে মন্ত্রণালয় এবং যতগুলো বিভাগ রয়েছে তাদের সচিবদের সঙ্গেও বৈঠক করবেন বা মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তারপরে আমরা আশা করছি যে গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন যে কী ধরনের দিক নির্দেশনা পাওয়া যায়, কোন মন্ত্রণালয়কে কিভাবে কাজ করবেন বা ঢেলে সাজাবেন, সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনা থাকে কিনা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, সেই বিষয়গুলো মন্ত্রিপরিষদ সচিব বা ক্যাবিনেট সেক্রেটারি যিনি আছেন তিনি ব্রিফ করবেন। সে পর্যন্তই আমরা অপেক্ষা করছি। তো এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ। আজাদ, ধন্যবাদ আপনাকে। আপনি সেখানে থাকুন। যখন বৈঠক শেষ হবে আমরা তখন হয়তো আবারও আপনার সঙ্গে যুক্ত হবার চেষ্টা করব, জানবার চেষ্টা করব কি হলো বৈঠকে। দর্শক, আমাদের সচিবালয় থেকে সেখানকার প্রথম দিনের মন্ত্রিসভার বৈঠকের কথা জানাচ্ছিলেন একে আজাদ।
50 সদস্যের মন্ত্রিসভার মধ্যে 41 জনেরই সরকার পরিচালনার অভিজ্ঞতা নেই। সরকার প্রধান তারেক রহমান সহ অনেকেই প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, আর টেকনোক্র্যাট মন্ত্রী প্রতিমন্ত্রী হয়েছেন 3 জন। তারুণ্যে ভরপুর এই মন্ত্রিসভাকে বিশ্লেষণ করেছেন আরাফাত সিদ্দিকী। আমি তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের একমাত্র প্রধানমন্ত্রী যার বাবা মা দুজনই সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো 2টি আসনে সংসদ সদস্য প্রার্থী হয়ে দুটিতেই নির্বাচিত হয়েছেন তিনি। দেশের 17তম প্রধানমন্ত্রী তারেক রহমান মায়ের মতোই প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব পেলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের 50 সদস্যের মন্ত্রিসভার মাত্র 9 জন আগেও তাঁর মায়ের মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেছেন। তারা হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, নিতাই রায়চৌধুরী, আনম এহসানুল হক মিলন এবং আসাদুল হাবিব দুলু। এর আগে মন্ত্রিসভায় না থাকলেও সংসদ সদস্য কিংবা সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব পালনকারীদের মধ্যে নতুন মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী এনি, সর্দার সাখাওয়াত হোসেন বকুল, জহিরুদ্দিন স্বপন এবং জাকারিয়া তাহের। প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে যারা সরকারের মন্ত্রীর দায়িত্ব পেলেন তাদের মধ্যে রয়েছেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক বলে পরিচিত ডাক্তার AZM জাহিদ হোসেন, শিল্পপতি আব্দুল আওয়াল মিন্টু, সাবেক অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, খন্দকার আব্দুল মুক্তাদির। নতুন এমপিদের মন্ত্রী হওয়ার এই তালিকায় আছেন দীপেন দাওয়ান, ফকির মাহবুবা নাম স্বপন এবং শেখ রবিউল আলম। একমাত্র নারী মন্ত্রী আফরোজা খানম রীতাও প্রথমবার নির্বাচিত হয়েছেন। এছাড়াও টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে প্রথমবারের মতো নির্বাচিত সরকারের দায়িত্বে এসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সদ্য সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং কুমিল্লার সাবেক এমপি মোহাম্মদ আমিনুর রশিদ ইয়াসিন। নির্বাচনে হেরে গেলেও টেকনোক্র্যাট প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আছেন জাতীয় ফুটবল দলের সাফজয়ী ক্যাপ্টেন আমিনুল হক। 24 জন প্রতিমন্ত্রীর প্রত্যেকেই এবার প্রথমবারের মতো মন্ত্রিসভার সদস্য হয়েছেন। এর মধ্যে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ছাড়া বাকি 23 জনই প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বিএনপি জোটের শরিকদের মধ্যে মন্ত্রিসভায় থাকছেন গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জুনায়েদ সাকি, ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং এনডিএম প্রতিষ্ঠাতা ববি হাজ্জাজ। আরাফাত সিদ্দিকী, ATN নিউজ, ঢাকা। দেশের খবরের সময় হলো বিরতির, ফিরছি কিছুক্ষণের মধ্যে। এরপরে যা থাকছে: টেকনাফ সৈকতে ভেসে এলো তরুণ তরুণীর মৃতদেহ। বিরতির পর আবারও আমন্ত্রণ দেশের খবরে। ভারতে পাচার হওয়া 28 বাংলাদেশি শিশু কিশোর ফিরে এলো দেশে। মঙ্গলবার বিকেলে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ বেনাপোল বন্দর কর্তৃপক্ষের কাছে শিশুদের হস্তান্তর করে। বেনাপোল বন্দর ইমিগ্রেশন ওসি সাখাওয়াত হোসেন জানিয়েছেন, এসব শিশু কিশোরদের কেউ বিভিন্ন সীমান্ত পথে বাবা মায়ের সাথে অথবা দালাল চক্রের খপ্পরে পড়ে ভারতে যায়। সেখানে পুলিশের কাছে আটক হলে ভারতের বেসরকারি মানবাধিকার সংস্থা আদালত থেকে তাদের ছাড়িয়ে শেল্টার হোমে রাখে। এবার বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে 28 জনকে ফেরত পাঠানো হলো। জুলাই গণঅভ্যুত্থানে তালাবদ্ধ নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মিছিল নিয়ে খুলেছেন নেতাকর্মীরা। তারা সেখানে জয় বাংলা স্লোগান দেন। এই ঘটনায় 5 জনকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানান, ভোরে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে মাইজদি টাউন হল মোড়ে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আসেন। কার্যালয়ের তালা খুলে সেখানে অবস্থান নেন এবং জয় বাংলা সহ আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। বেশ কিছুক্ষণ অবস্থানের পর কার্যালয়ের সামনে একটি ব্যানার টাঙিয়ে চলে যান তারা। ব্যানারে লেখা রয়েছে, দীর্ঘ 18 মাস পর নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয় আজ থেকে অবমুক্ত করা হলো। এই ঘটনা আলোড়ন তোলে শহরে।
পরে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের 5 নেতাকর্মীকে আটক করে পুলিশ। দেশের খবর থেকে আবারও যাচ্ছে বিরতিতে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম দেশের খবরে। মুন্সিগঞ্জ 3 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ কামরুজ্জামান রতন বলেছেন, মন্ত্রিত্ব নয়, তিনি জনপ্রতিনিধি হিসেবে এলাকার উন্নয়নে কাজ করতে চান। দুপুরে মুন্সিগঞ্জ প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। সাংবাদিকদের উদ্দেশ্যে কামরুজ্জামান রতন বলেন, রাজনীতি ও সমাজ উন্নয়নে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাংবাদিকরা ইতিবাচকভাবে সহযোগিতা করলে উন্নয়ন কাজ বাস্তবায়ন করা সহজ হয়। মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুজন হায়দারের সঞ্চালনায় বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক ইরাদত হোসেন মানু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শহীদুল ইসলাম শহীদ, সুলতান আহমেদ ও অ্যাডভোকেট রোজিনা আক্তার। সময় দিয়েছেন, এ কারণে আমরা কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে তরুণীর মৃতদেহ ভেসে এসেছে। সকালে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের লম্বরি মিঠাপানির সৈকত এলাকা থেকে পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল আলম ইসলাম জানিয়েছেন, সকালে জোয়ারের সময় মরদেহ দুটি সৈকতের বালুচরে আটকে থাকতে দেখে পথচারীরা পুলিশে খবর দেয়। উদ্ধারকৃত তরুণের পরনে প্যান্ট ও জ্যাকেট থাকলেও তরুণীর শরীরে কোনো পোশাক ছিল না। ধারণা করা হচ্ছে সাগরে ভেসে থাকার সময় পানির স্রোতের কারণে এমন হতে পারে। প্রাথমিকভাবে তাদের রোহিঙ্গা বলে ধারণা করা হচ্ছে। দর্শক, এই ছিল দেশের খবরের সর্বশেষ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। ধন্যবাদ সবাইকে।